গুড মর্নিং ক্লাস। আজ আমরা শুরু করব ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার, যার নাম তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র। প্রথমে আমাদের জানতে হবে যে তড়িৎ প্রবাহ কী জিনিস। তড়িৎ প্রবাহ হচ্ছে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত তড়িতাধান। ধরো কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে কিউ পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ কত হবে? কিউই হবে। এরপর ধরো কোনো একটা পরিবাহীতে টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহ কত হবে? আই সমান আমরা লিখতে পারবো কিউ ডিভাইডেড বাই টি। এবার টি এর মান যদি 1 হয়, সেক্ষেত্রে কি আসছে? আই সমান কিউ, মানে একক সময়ে প্রবাহিত তড়িতাধানটি হচ্ছে তড়িৎ প্রবাহ। এখানে কি আছে? আই মানে কি? তড়িৎ প্রবাহ। কিউ মানে কি? তড়িৎ আধান। টি মানে কি? সময়। এতই আমরা লিখতে পারি কিউ সমান আই টি। কিউ সমান হচ্ছে আই টি। আমরা যদি একক দেখি, কিউ মানে কি আসবে? কুলম্ব, সি দিয়ে প্রকাশ করে। আই মানে কি আসবে? অ্যাম্পিয়ার। টি মানে কি আসবে? সেকেন্ড। সব হচ্ছে এসআই একক, কারণ তড়িতাধানের একক হচ্ছে কুলম্ব, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এরপরে তো এমন হতে পারে যে চার্জের যে প্রবাহটা, আধানের যে প্রবাহটা, সেটা সমান হারে হচ্ছে না। সেক্ষেত্রে কি আমরা লিখতে পারবো যে সেক্ষেত্রে আইটা ধরো ফাংশন অফ টি, মানে টাইমের ফাংশন। কারেন্টটা সেক্ষেত্রে কী হবে? টাইমের ফাংশন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কীভাবে করবো আমরা চার্জ নির্ণয়? সেক্ষেত্রে কিছু না, চার্জ সমান আসবে যে কিউ সমান ইন্টিগ্রেশন আমরা করে দেবো। কী করবো? আই ইন্টু ডিটি। আইটা কি? ফাংশন অফ টাইম। ডিটি রেসপেক্ট ইন্টিগ্রেশন করবো। এখানে লিমিট যদি আমি করে দিই 0 থেকে টি, যত সময় হবে 0 থেকে টি, তাহলে এটা কখন? যখন হচ্ছে যে আইটা টি এর ফাংশন কখন ধরবো? যদি চার্জের প্রবাহটা সমহারে না হয়। চার্জের প্রবাহটা যদি সমহারে না হয়, সেক্ষেত্রে কী হবে? তড়িৎ প্রবাহটাও সময়ের সাপেক্ষে কমবে বা বাড়বে, তাই তো? তাহলে এটা আমরা লিখতে পারি পরিবর্তনশীল প্রবাহের ক্ষেত্রে, পরিবর্তনশীল প্রবাহের ক্ষেত্রে। তাহলে কিউ সমান কি হলো? 0 টু টি আই ডিটি। এরপর আমরা অঙ্ক করব। কি অঙ্ক করব দেখি। ধরো কোনো একটা আয়ের মান দেওয়া আছে, এরকম এরকম টি আকারে দেওয়া আছে। ধরো 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5 দেওয়া আছে। মানে বলতে চাইছে যে এখানে তড়িৎ প্রবাহটা সময়ের রেসপেক্টে এইভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে? আইটা এখানে কি? ফাংশন অফ টাইম। তোমাকে বার করতে বলবে যে 0 থেকে 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে কি পরিমাণ তড়িতাধান ওই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, ওই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রম করবে। কি করব? এটা কি দেওয়া আছে? যখনই দেখব যে আইটা ফাংশন অফ টি, আইটা যখন দেখব যে সময়ের রেসপেক্টে পরিবর্তনশীল, সেক্ষেত্রে আমরা চার্জ কীভাবে নির্ণয় করব বললাম? কিউ সমান ইন্টিগ্রেশন 0 টু টি আই ডিটি। তাহলে এখানে কত আছে? 0 টু টি, আয়ের মানটা আমরা বস করে দেবো। কত আছে? 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5 ইন্টু ডিটি। এরপর কী করবো? ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করবো, তাই তো? তাহলে আমরা যদি দেখি, আমি একবারই করে দিচ্ছি তাহলে। 3t স্কোয়ারের জন্য কী হবে? টি কিউ বাই 3, টি এর জন্য কী হবে? টি স্কোয়ার বাই 2, 5 ডিটির জন্য টি লিমিট 0 টু কত দেওয়া আছে? 0 টু 2 দেওয়া আছে, সরি এটা 2 হবে। তাহলে এখানে 3 3 কাটছে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে কি এলো? টি কিউ প্লাস টি স্কোয়ার প্লাস 5t। এখানে এলো 0 টু টি, 0 বসলে সবগুলোই 0 আসবে, বস করানোর দরকার নেই। তাহলে 2 বসিয়ে দিচ্ছি, তাহলে কত আসছে? 2 কিউ প্লাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে 5 ইন্টু 2 মাইনাস পুরোটাই 0 চলে আসবে, তাই তো? তাহলে এটা কত আসছে? তাহলে এটা কত আসছে? 8 প্লাস 4 প্লাস 10, কত হয় অ্যান্সার? 8 × 12 10 22। কি একক হবে? যেহেতু ওটা সেকেন্ড দিয়েছে, তাহলে কী হবে? কুলম্ব অ্যান্সার হবে। আর এটা অবশ্যই অ্যাম্পিয়ার ধরতে হবে, ঠিক আছে? কেউ বুঝতে পারেনি? এরপর তোমরা আমাকে একটা জিনিস বলবে যে তড়িৎ প্রবাহ যেটা হয় কিসের জন্য হয়? তড়িৎ প্রবাহ হয় অ্যাকচুয়ালি বিভব পার্থক্যের জন্য। আমরা দেখব, আমরা দেখেছি জলের ক্ষেত্রে, যখন ধরো কোনো একটা উঁচু জায়গায় জল আছে, সেখান থেকে কী হয়? জল আপনা আপনি নিচু জায়গায় আসে, তাই তো? কেন আসে?
কারণ হচ্ছে হাইটের পার্থক্যের জন্য, উচ্চতার পার্থক্যের জন্য। একইভাবে এটা দেখো আমরা দেখছি, এটা ধরো হাইট দেওয়া আছে ক্যাপিটাল এইচ, এটার হাইট দেওয়া আছে ধরো স্মল এইচ, তাহলে এটা কী জন্য প্রবাহ হচ্ছে, এইচ মাইনাস এইচ, এই যে হাইটের পার্থক্য রয়েছে তার জন্য কি হচ্ছে, জলটার ফ্লো হচ্ছে কোন থেকে কোন দিকে, কোন দিক থেকে কোন দিকে, এইখান থেকে এদিকে। একইভাবে আমরা যদি দেখি, তড়িতের ক্ষেত্রেও সেম হবে। তড়িতের ক্ষেত্রে কী হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িতের প্রভাব হবে। ধরো এখানে আমি একটা দুটো পয়েন্ট করি, এইখানে ধরো এ পয়েন্ট, এখানে ধরো হচ্ছে বি পয়েন্ট, এইটার বিভব হচ্ছে এ পয়েন্টের ভি এ, এই পয়েন্টের বিভব হচ্ছে ভি বি। আমরা যদি ধরে নিই ভি এ গ্রেটার দেন ভিবি, তাহলে তড়িতের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে, সবসময় হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কী হবে, তড়িতের প্রবাহ হবে, মানে তড়িৎ প্রবাহ হবে, ঠিক আছে। তাহলে তড়িৎ আধানের প্রবাহ কোন দিকে হবে, তড়িৎ আধানের প্রবাহ তড়িৎ যেদিকে প্রবাহিত হবে তার উল্টো দিকে হবে। অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ কিসের জন্য হয়, মুক্ত ইলেকট্রনের জন্য। মুক্ত ইলেকট্রনগুলো কোন দিকে যাবে, তার অপোজিট ডিরেকশন। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে যদি ধরো দুটো বিভব দেওয়া থাকে, যেমন ধরো একটা বললো 5 ভোল্ট, একটা বললো যে 10 ভোল্ট, দু প্রান্তের কোনো একটা পরিবাহী, দুই প্রান্তের বা এ আর বি স্থানের বিভব দেওয়া আছে, একটা 5 ভোল্ট দেওয়া আছে এ স্থানের, আর বি স্থানে দেওয়া আছে 10 ভোল্ট। যদি বলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে, সবসময় উল্টো দিকে হবে, মানে বি থেকে এতে হবে। যদি বলে কারেন্ট প্রবাহ কোন দিকে হবে, কোন দিকে হবে, আমরা উল্টোটা বললাম। সবসময় যার বিভব বেশি কার, 10 ভোল্ট বেশি, 5 ভোল্ট হচ্ছে কম, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, 10 থেকে 5-এর দিকে হবে। এটা হচ্ছে আই। ইলেকট্রন প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে, নেগেটিভ থেকে পজিটিভ, মানে নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। এতদূর পর্যন্ত কার কোনো সমস্যা? এরপরে আরও দুটো জিনিস আমাদের জানতে হবে। একটা হচ্ছে যে কি জানতে হবে, একটা হচ্ছে যে কারেন্ট হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে যে ডিসি আর একটা হচ্ছে এসি। আমরা আসি, আমরা যদি দেখি প্রবাহ, যেটাকে আমরা বলছি কারেন্ট, সেটা আমাদের মেনলি দুটো টাইপের হয়। একটা হচ্ছে যে ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ, যেটাকে আমরা বলি ডাইরেক্ট কারেন্ট বা ডিসি। আর একটা হচ্ছে যে পরিবর্তী প্রবাহ, যেটাকে আমরা বলি এসি, অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে যে এই দুটো মানে কি, যদি কোনো পরিবাহীতে একটানা একই দিকে তড়িৎ প্রবাহিত হয় তখন আমরা সেটাকে বলবো সমপ্রবাহ। আর যদি প্রবাহের অভিমুখটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিবর্তিত হয় তখন সেটাকে আমরা কী বলবো, পরিবর্তী প্রবাহ, ঠিক আছে। এরপর আমাদের জানতে হবে, আচ্ছা তড়িৎচালক বল একটু আমি বলে দিই, ঠিক আছে। তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স কী জিনিস, যেটাকে আমরা বলি ইএমএফ সংক্ষেপে, ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা হচ্ছে যে একটা বর্তনী বুঝে তো, বর্তনী যদি খণ্ডিত অবস্থায় থাকে, মানে হচ্ছে যে ওপেন সার্কিটে যেটা বিভব পার্থক্য, সেটা হচ্ছে যে তড়িৎচালক বল বলে। বিভব পার্থক্য কি, বিভব পার্থক্য হচ্ছে যে যদি দেখি আমরা অসীম দূরত্ব থেকে কোনো একটা বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় সেটা হচ্ছে যে আমাদের তড়িৎ বিভব। তাহলে আমরা প্লাস কিউ আধানকে আনতে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে কত ওয়ার্ক ডান করছি, ডাব্লিউ। তাহলে আমাদের ভি যেটা বিভব সেটা কত হবে, ডাব্লিউ বাই কিউ, কারণ একক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে তার বিভব। এবার বিভব পার্থক্য কি, বিভব পার্থক্য এই ক্ষেত্রে দেখো এখানে ভিএ ছিল, এখানে ভিভি ছিল, বিভব পার্থক্য এখানে লেখা আছে ভিএ গ্রেটার দেন ভিভি। তাহলে আমি যদি এখান থেকে পোটেনশিয়াল ডিফারেন্স বার করি, পোটেনশিয়াল ডিফারেন্স বা হচ্ছে বিভব পার্থক্য যদি আমরা বার করি তাহলে কী হবে, ভিএ মাইনাস ভিভি, অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভবের পার্থক্যটা হচ্ছে বিভব পার্থক্য। এতদূর ক্লিয়ার? আর একটা মজার ব্যাপার হচ্ছে তড়িৎচালক বলের একক কী হবে, তড়িৎচালক বলের একক হবে ভোল্ট, কারণ হচ্ছে একটা মুক্ত বর্তনীর যেটা হচ্ছে যে বিভব পার্থক্য সেটা হচ্ছে তড়িৎচালক বল, সেটা একক হচ্ছে ভোল্ট। এরপরে আমরা দেখব যে ওহমের সূত্র, যেটা এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। ওহমের সূত্র, বিজ্ঞানী ওহম 1826 খ্রিস্টাব্দে এই সূত্র দিয়েছিল। কি বলেছিল, কোনো একটা পরিবাহীর উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ আমি যদি একটা পরিবাহী আঁকি, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে যে বি প্রান্ত, এ প্রান্তের বিভব হচ্ছে ভিএ, বি প্রান্তের বিভব হচ্ছে ভিবি, ঠিক আছে? এত পর্যন্ত ক্লিয়ার? এই পরিবাহের মধ্য দিয়ে আই প্রবাহিত হচ্ছে। এবারে আয়ের প্রবাহ কোন দিকে হবে, যদি আমি ধরে নিই ভিএ গ্রেটার দেন ভিবি, তার মানে কি
এ প্রান্তের বিভব বি প্রান্তের বিভবের থেকে উচ্চ। তার মানে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? তোমাদেরকে শেখালাম এখনই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সবসময় তড়িতের প্রবাহিত হয়। তাহলে অবশ্যই তড়িৎ প্রবাহ ভি এ থেকে ভি বি মানে হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুতে হবে। কতক্ষণ হবে? কতক্ষণ হবে? যতক্ষণ না এই দুটার বিভব সমান হচ্ছে, যতক্ষণ না ভি এ সমান ভিবি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। তাহলে আমরা দেখব অ্যাকর্ডিং টু ওহম, ওহম কি বলেছে? যদি এটা আমি ধরে নিই আর, আর মানে রেজিস্ট্যান্স বা রোধ, পরে আসছি। তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা পাবো যে আই প্রপোর্শনাল হচ্ছে ভি এ মাইনাস ভিবি। বলেছে না কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। বা আমরা যদি উল্টো দিক থেকে লিখি এটা ভি এ মাইনাস ভিবি প্রপোর্শনাল হচ্ছে আই। তাহলে ভি এ মাইনাস ভিবি এই পোটেনশিয়াল ডিফারেন্সকে আমি ধরে নিচ্ছি ভি, ভি এ মাইনাস ভিবিটাকে ভি ধরে দিই, ভি প্রপোর্শনাল হচ্ছে আই। এদিকে যদি লিখি ভি এ মাইনাস ভিবি সমান হচ্ছে ভি, এটা ধরলাম, ঠিক আছে। তাহলে ভি প্রপোর্শনাল হচ্ছে আই, তাহলে ভি সমান দিলে কী হবে? কনস্ট্যান্ট দিতে হয়, সেটা হচ্ছে আর কনস্ট্যান্ট। এই আরটাকে বলা হয় রোধ বা হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা পরে পরে জানবো রোধের শ্রেণী সমবায়, রোধের সমান্তরাল সমবায়, রোধ কী জিনিস, সব আস্তে আস্তে জানবো। তাহলে আমাদের মেন ফর্মুলা যেটা, আমাদের পপুলার ফর্মুলা যেটা, ভি সমান হচ্ছে আইআর, ভি সমান হচ্ছে আইআর। তাহলে ভি এর একক কি? ভি এর একক হচ্ছে ভোল্ট। ভি এর একক কি? ভি এর একক হচ্ছে ভোল্ট। আই একটু আগে বলেছি অ্যাম্পিয়ার, ক্যাপিটাল এ দিয়ে লাগে। আর আর এর একক তাহলে কি আসছে বলো? আর সমান কি আসে? ভি বাই আই। কোনো পরিবাহীর বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহের যেটা অনুপাত সেটাকে আমরা বলছি আর। এই আর হচ্ছে একটা কনস্ট্যান্ট ছিল, এই কনস্ট্যান্টকে রোধ ধরলো আমাদের রেজিস্ট্যান্স, এটার একক আমরা এখনই বার করবো। অ্যাকচুয়ালি রোধ কী জিনিস? রোধ হচ্ছে যে কোনো একটা পরিবাহীর তড়িৎ প্রবাহ হচ্ছে, তো কোনো একটা পরিবাহীতে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে যে পরিমাণ বাধা অনুভব করে, ঠিক আছে, যে ধর্মের জন্য কোনো পরিবাহী তড়িৎ প্রবাহকে বাধা দেয় সেটাকে আমরা বলি আর বা রোধ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? যে রোধ সমান হচ্ছে ভি বাই আই। তাহলে রোধের যদি আমি ইউনিট বার করার চেষ্টা করি, মুখস্থ করে কিছু হবে না, বুঝতে হবে। তাহলে ভি এর একক কি? ভি এর একক হচ্ছে ভোল্ট, হাজারবার বলা হয়ে গেছে এখনো পর্যন্ত। আই এর একক কি? অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার কার একক? রোধের একক। এই ভোল্ট পার অ্যাম্পিয়ার এটা একটা বিশেষ একক আছে, এটা বলা হয় ওহম, এরকম বা চিহ্ন হচ্ছে এরকম। ভোল্ট পার অ্যাম্পিয়ারটা হচ্ছে ওহম। তাহলে রোধের এসআই একক কি পেলাম? ওহম। রোধের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল এককই হচ্ছে ওহম। তাহলে যদি আমি বলি যে তোমাকে যে 1 ওহম আমরা কাকে বলবো? 1 ওহম তাকেই বলবো, 1 ওহম হচ্ছে রোধ, কাকে বলবো? যদি দেখতে পাই এখানে দেখো আর সমান ভি বাই আই ছিল, আর সমান ছিল ভি বাই, আর সমান ছিল ভি বাই আই। এখানে ভি সমান যদি 1 হয়, আই সমান কী হবে? 1 হবে। তাহলে আর সমান হচ্ছে 1 হবে। তার মানে আমরা বলতে পারি যে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেই পরিবাহীর রোধকে আমরা বলবো 1 ওহম। কেউ বুঝতে পারেনি? এরপর আমরা দেখব যে এমন কিছু পরিবাহী আছে যারা ওহমের সূত্রকে মেনে চলে, তাদের আমরা বলবো ওহমীয় পরিবাহী। তাহলে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে কী হবে? অ্যাকচুয়ালি ওহমের সূত্রটা মেনে চলতে হবে। তাহলে আমরা দেখি যে এখানে কী পেলাম আমরা। আরে আমরা একটা গ্রাফ আঁকছি, ধরো গ্রাফ আঁকি, এরকম ধরে একটা গ্রাফ আঁকছি আমি। এক্স অক্ষ বরাবর আমি রাখছি ধরো ভিকে, কাকে? ভিকে মানে হচ্ছে বিভব পার্থক্যকে। আর ওয়াই অক্ষ বরাবর রাখছি আমরা আইকে, আই মানে হচ্ছে যে প্রবাহ। তাহলে আমাদের কি আসবে? তাহলে আমরা আই সমান বার করবো, ঠিক আছে, আই সমান বার করি। তাহলে আমাদের ভি সমান ছিল আই আর, তাহলে আই সমান কি আসছে? 1 বাই আর ইন্টু ভি আমরা লিখতে পারি। তাহলে আই কোন অক্ষ বরাবর আছে? ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই সমান আসছে এখানে কি আসছে? এম এক্স প্লাস সি, এটা সরলরেখার ইকুয়েশন হয়, এখানে সি রয়েছে কি? কোনো সি রয়েছে না, সিটা কত? 0। তাহলে আমাদের যে গ্রাফটা হবে সেটা এরকম দাঁড়ায় যে মূল বিন্দুগামী সরলরেখা। এই গ্রাফ যারা মেনে চলে তাদের বলা হয় ওহমীয় পরিবাহী। কি বললাম? ওহমীয় পরিবাহী কারা? যারা ওহমের সূত্র মেনে চলবে। আর তাহলে স্যার যারা মেনে চলবে না তারা কি হবে? তারা হবে যে অ-ওহমীয় পরিবাহী। সেরকম উদাহরণ কিছু আছে অ-ওহমীয় পরিবাহী, অবশ্যই আছে। আমরা দেখব সেমিকন্ডাক্টর আছে, তাই তো? সেমিকন্ডাক্টর, তারপর হচ্ছে যে অর্ধপরিবাহী। তারা কি করবো? তারা হচ্ছে যে ওহমের সূত্র মেনে চলে না। তারপরে কিছু কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, ভ্যাকুয়াম টিউব আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো এগুলো হচ্ছে যে অহমীয় পরিবাহী আর হচ্ছে অহমীয় পরিবাহী। আমরা যদি দেখি যে এই গ্রাফটা যেটা আমরা আঁকলাম, এইটাই হচ্ছে যে অ্যাকচুয়াল গ্রাফ হওয়ার কথা ছিল, কিন্তু যখনই দেখবো যে আমরা এটি কিন্তু কিছু সময়ের জন্য, আস্তে আস্তে গ্রাফটা এরকম কার্ভ হয়ে যাবে অ্যাকচুয়াল পরিবাহীর ক্ষেত্রে যেটা হয়, ভালো পরিবাহীর ক্ষেত্রে, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সরলরৈখিক থাকে, তারপর থেকে এটা কার্ভ হতে শুরু করে এরকম।
আমরা দেখব যে পরিবাহীর ক্ষেত্রে কি হয়, যদি উষ্ণতা বাড়াই তাহলে রোধের মানটা বৃদ্ধি পায়। আমরা আসছি পরে, ঠিক আছে? এটা যদি অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা দেখি যে এই গ্রাফটা কেমন হবে, ঠিক আছে? মানে অর্ধপরিবাহী না শুধু বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ অর্ধপরিবাহী, তার ক্ষেত্রে আমরা যদি দেখি এরকম গ্রাফ হবে না। I V গ্রাফটা দাঁড়াবে এরকম, যে এরকম করে ওপরে উঠবে, এরকম করে নিচে নামবে। এটা পরে যখন মোরাল ফিক্স পড়ানো হবে তখন এটা দেখানো হবে, ঠিক আছে? আমাদেরকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করেই কিছু একটা করতে হবে। যারা বিশেষত রেলের এক্সামগুলোকে পাখির চোখ করেছো, এছাড়াও যারা জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছ বা নিট দিচ্ছ বা বিভিন্ন কম্পিটিটিভ ফিল্ডে আছো, যেখানে ফিজিক্স একটা খুব ভালো জায়গা, যেখানে একটা ভালো স্কোরিং সাবজেক্ট হিসাবে ধরা যেতে পারে। তো আমরা দেখব কতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম যে ওহমের সূত্র, এখানে আমরা তড়িৎ প্রবাহের এসআই একক বলেছি অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের সিজিএস একক কেউ বলতে পারবে? সিজিএস ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট। কি অ্যান্সার করব? এটার অ্যান্সার হবে ইএসইউ কারেন্ট। তাহলে আমরা যদি ধরি যে 1 অ্যাম্পিয়ার সমান কত হবে? 3 × 10⁹ ইএসইউ প্রবাহমাত্রা বা ইএসইউ কারেন্ট। পরীক্ষায় এরকম কোশ্চেন চলে আসে, আমরা দেখব এই যে ভোল্ট ছিল, অ্যাম্পিয়ার ছিল, আর হচ্ছে কি বললাম ওহম। তার মানে ভোল্ট সমান আমরা লিখতে পারি, ভোল্ট সমান আমরা লিখতে পারি অ্যাম্পিয়ার ইন্টু ওহম, তাই তো? এগুলো পরীক্ষায় আসে। আরেকটা জিনিস তোমাদেরকে রাখি যে আমরা সিজিএস পদ্ধতিতে যেমন হচ্ছে যে কারেন্টের একক বললাম ইএসইউ কারেন্ট, সিজিএস পদ্ধতিতে আমাদের যদি আমরা দেখি যে আমাদের বিভব প্রভেদ বা বিভবের যে ইউনিট সেটা হচ্ছে যে ইএসইউ বিভব। এই ইএসইউ বিভব যেটা বলছি আমি, এসআই তো ভোল্ট, তাহলে 1 ভোল্ট সমান হচ্ছে 1/300 ইএসইউ বিভব। এটা আমি যখন তড়িৎ বিভব পড়াবো তখন এটা আমি দেখাবো যে এটা পরীক্ষায় কতটা ইম্পর্টেন্ট, এবং অপশনগুলো খুব সিমিলার থাকে, 1/300, 300, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ব্যাপার। এখানে যদি কোশ্চেন তো এরকম 1 ভোল্ট সমান 1/300 আসবে না, পরীক্ষায় আসবে যে 1 ইএসইউ বিভব বা 1 ইএসইউ পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু হাউ মেনি ভোল্ট। অপশনগুলো এরকমভাবে থাকবে 300, 1/300, ঠিক আছে? তারপর হচ্ছে যে 3 × 10³ আর ডি হচ্ছে যে নান অফ দিস। কি অ্যান্সার করব? এখানে ইএসইউ 1/300 করলে হবে না, 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ। তাহলে 1 ইএসইউ বিভব ইকুয়ালস টু 300 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি একটা কোশ্চেন, আমি যদি বলি কুলম, কুলম সমান ড্যাশ ইন্টু সেকেন্ড, কি অ্যান্সার হবে? এখানে কি বসবে? কুলম কার একক বলেছি? আমি তড়িৎ আধানের একক বলেছি কুলম, তাই তো? তড়িৎ আধানের একক আমি কি বলেছি? কুলম। কুলম সমান ড্যাশ ইন্টু সেকেন্ড দেওয়া আছে, সেক্ষেত্রে কি করবো? তাহলে এটা তড়িৎ আধানের একক, তড়িৎ আধান কি দিয়ে প্রকাশ করা হয়? কিউ দিয়ে। সেকেন্ড মানে দেওয়া আছে এখানে টি, স্যার কিউ সমান আইটি ফর্মুলা, তাহলে আইটা কি হবে এখানে? অ্যাম্পিয়ার বসবে। কি বসবে? অ্যাম্পিয়ার, যেহেতু একক দিয়ে করা আছে তাহলে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড হবে। এরপরে আমরা যে রোধ পড়লাম, তো রোধ, এই রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? রোধের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। রেজিস্ট্যান্স পড়ানো হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে রেজিস্ট্যান্স খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বিশেষত এই ক্লাসগুলো কার ক্ষেত্রে কাজে লাগবে? যেগুলোতে আরআরবির যে সমস্ত পরীক্ষায় সায়েন্স পোর্শন আছে। এছাড়াও আমরা দেখব যে জয়েন্ট এবং বিভিন্ন কম্পিটিটিভ ফিল্ডে, যেখান থেকে এখন প্রায় ফিজিক্সের থেকে কোশ্চেন আসছে। আরআরবি গ্রুপ ডি সায়েন্স থেকে মোটামুটি একটা নির্দিষ্ট পোর্শন নাম্বার থাকে। আরও দেখব জেই বলো, ডিএমএ, সিএমএ, এগুলোতে কী হয়, সায়েন্স থেকে একটা হিউজ পরিমাণ নাম্বার থাকে, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি, যেটা বলছিলাম যে রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বা রেজিস্ট্যান্সের ডিপেন্ডেন্সি কী 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 হবে? পরিবাহীর আকারের উপর ডিপেন্ড করে। পরিবাহীর আকার, কি মনে হয় পরিবাহীর আকারের উপর ডিপেন্ড করবে না করবে না? জানো। তারপরে আমরা যদি দেখি পরিবাহীর উপাদান, পরিবাহীর আকারের উপর ডিপেন্ড করবে। কারণ হচ্ছে যে আমরা দেখব যে পরিবাহী যদি দীর্ঘ হয় সেক্ষেত্রে রোধটাও বেশি হয়।
পরিবাহী যদি দীর্ঘ হয় সেক্ষেত্রে রোধটাও বেশি হয়, পরিবাহী যদি ছোট হয় সেক্ষেত্রে রোধটাও কম হয়। তাহলে পরিবাহীর আকারের উপর ডিপেন্ড করে, পরিবাহীর উপাদানের উপর ডিপেন্ড করে, উপাদানের উপর ডিপেন্ড করে মানে কি? মানে আমি বলতে চাইছি তোমরা জানাও যে তড়িতের সবচেয়ে বেশি সুপরিবাহী পদার্থ, এটা তোমরা জানাবে। তারপর হচ্ছে যে অধাতু হওয়া সত্ত্বেও তড়িৎ প্রবাহ হয়, সেরকম একটা পদার্থের নাম বলো, সেরকম একটা অধাতুর নাম বলো। তোমরা বলবে যে অন্তরক পদার্থ কেন তড়িৎ পরিবহন করে না? তোমরা বলবে বিশুদ্ধ জল যার পিএইচ ভ্যালু হচ্ছে 7 তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী? ততক্ষণকে আমরা এটা দেখি, আমরা কোথায় ছিলাম? পরিবাহীর উপাদান। পরিবাহীর উপাদানের উপর অবশ্যই নির্ভর করে, কারণ আমরা দেখব যে ম্যাক্সিমাম ধাতু হচ্ছে তড়িতের পরিবাহী, ম্যাক্সিমাম অধাতু হচ্ছে তড়িতের কুপরিবাহী। এবং ধাতু মানে কি? ধাতু মানে আছে আমাদের সোনা আছে, তামা আছে, রূপা আছে, অ্যালুমিনিয়াম আছে, তাই তো? আমরা যখন মডার্ন ফিজিক্স পড়াবো তখন আরও ডিটেলসে পড়াবো যে কেন তড়িৎ পরিবহন হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কেন কম হচ্ছে, অন্তরকের ক্ষেত্রে কেন একদমই হচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি পদার্থ, সেটা যে 3 প্রকার আমরা লিখতে পারি তড়িৎ পরিবহনের ভিত্তিতে। একটা হচ্ছে যে সুপরিবাহী পদার্থ, যাদের মধ্যে তড়িৎ সহজেই প্রবাহিত হতে পারে। আরেকটা হচ্ছে যে কুপরিবাহী পদার্থ বা অন্তরক। আর একটা পদার্থ হচ্ছে কুপরিবাহী কারা? যাদের মধ্যে তড়িৎ একেবারেই প্রবাহিত হতে পারে না। আর হচ্ছে আরেকটা আছে মাঝামাঝি, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। ঠিক আছে? তোমরা এই 3টার উদাহরণ দাও, সুপরিবাহী, কুপরিবাহী, অর্ধপরিবাহী উদাহরণ দাও, কী হবে? ঠিক আছে? ততক্ষণকে আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করে নিই একটু। তড়িতের সবচেয়ে বেশি সুপরিবাহী পদার্থ কি? রূপা হবে অ্যান্সার। রূপা যখনই রূপা অ্যান্সার হচ্ছে, রূপা বা সিলভার, তাহলে আমার একটা প্রশ্ন মাথায় আসে যে রূপা যদি তড়িতের সুপরিবাহী হয়, তাহলে কারেন্টের যে ওয়্যারগুলো হয় সেইগুলো রূপো দিয়ে কেন তৈরি করা হয় না? তোমরা জানাবে। আচ্ছা, রূপার পরে যদি আমরা দেখি সবচেয়ে হচ্ছে রূপা, তারপরে আমরা দেখব সোনা, তামা, অ্যালুমিনিয়াম, এগুলো পরপর দিয়ে আছে। অধাতুরা ম্যাক্সিমাম ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত করে না। কিছু কিছু অধাতু যেমন কার্বন যেগুলো আছে, কার্বন হচ্ছে যে তড়িৎ প্রবাহিত হয় কার্বনে। যেমন কার্বনের মধ্যে আমরা দেখব যে কার্বনের যে রূপভেদগুলো আছে, গ্রাফাইট, গ্যাস কার্বন, এগুলো সবগুলোই হচ্ছে তড়িতের সুপরিবাহী। ঠিক আছে? এরপর আমি কি দিয়েছিলাম যে অন্তরক পদার্থ কেন তড়িৎ পরিবহন করে না? কারণ অন্তরক পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন নেই। স্যার মুক্ত ইলেকট্রন কী ব্যাপার? মুক্ত ইলেকট্রন হচ্ছে যে বাইরের কক্ষের যে ইলেকট্রন, আউটার মোস্ট ইলেকট্রন, সেগুলো হচ্ছে যে মুক্ত ইলেকট্রন। আমি পড়াবো পরবর্তীকালে যখন মডার্ন ফিজিক্স পড়াবো। এখানে আমরা দেখব সুপরিবাহী পদার্থ যেগুলো, সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে দুটো ব্যান্ড হয় অ্যাকচুয়ালি, একটা ভ্যালেন্স ব্যান্ড আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যায় তখনই মাত্র তড়িতের প্রবাহিত হয়, সেই জন্য এগুলো সুপরিবাহী পদার্থ বলি। এদের ক্ষেত্রে কী হয় যে ভ্যালেন্স ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ডের কিছুটা পোর্শন ভ্যালেন্স ব্যান্ডের সাথে লেগে থাকে, এটা হচ্ছে পুরো কন্ডাকশন ব্যান্ডের জায়গা, আর ভ্যালেন্স ব্যান্ডের জায়গা হচ্ছে এতটা। তাহলে কি এটা সুপার ইম্পোজ হচ্ছে? সুপার ইম্পোজ মানে হচ্ছে যেটাই ভ্যালেন্স ব্যান্ডের একটা পোর্শন এমন থাকে যেটাই ভ্যালেন্স ব্যান্ডের কন্ডাকশন ব্যান্ডের যৌথ জায়গা, তার মানে ইলেকট্রন ওনা সেটার মধ্যে প্রবাহিত হতে পারে। এবং অন্তরক পদার্থের ক্ষেত্রে কী হয়, একটা ব্যান্ড গ্যাপ থাকে, এই যে কন্ডাকশন ব্যান্ড আর হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা কী হয়, ব্যান্ড গ্যাপ থাকে। এই ব্যান্ড গ্যাপটা অন্তরক পদার্থের ক্ষেত্রে 3 ইলেকট্রন ভোল্টের বেশি হয়। তাহলে এটার মধ্যে কিছুতেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে মুক্ত ইলেকট্রন পাওয়া যাবে না, তাই এটা তড়িতের কুপরিবাহী। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে স্যার কী হয়? অর্ধপরিবাহীর ক্ষেত্রে যেমন দেখো সিলিকন বা জার্মেনিয়াম, আমি উদাহরণ দিতে বলছিলাম, জার্মেনিয়াম, সিলিকন, এটাও হচ্ছে যে অন্তরকের পদার্থ। আমরা কী বলবো? অন্তরক পদার্থ হচ্ছে যে আমরা দেখব চীনামাটির কাপ, দেখবে যে ইলেকট্রিক খুঁটিতে দেওয়া থাকে। ঠিক আছে? তারপর হচ্ছে প্লাস্টিক, এগুলো হয়। আর হচ্ছে সুপরিবাহীর ক্ষেত্রে তো বলেছি হাজার পদার্থ আছে, ম্যাক্সিমাম ধাতু। তো যেটা বলছিলাম অর্ধপরিবাহীর ক্ষেত্রে এদের ক্ষেত্রেও ব্যান্ড গ্যাপ থাকে। আচ্ছা স্যার, ভ্যালেন্স ব্যান্ডে যদি ইলেকট্রন থাকে, কন্ডাকশন ব্যান্ডে যদি ইলেকট্রন না যায়, সেক্ষেত্রে কি তড়িৎ প্রবাহ হবে না? তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডকে নিয়ে যাওয়ার কোনো উপায় আছে? অবশ্যই আছে, তাপ দিতে হবে। তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি তাপ দেওয়া হয় তাহলে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যাবে, যেটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে করা হয়। ঠিক আছে? যেমন জার্মেনিয়াম বা সিলিকনের ক্ষেত্রে করা হয়। কিছুটা তাপ দেওয়া হয়, তার ফলে কী হয়, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যায় এবং তারপরে কী হয়, তড়িৎ প্রবাহিত হয়। তাহলে আমার মনে কোশ্চেন হচ্ছে একটা, যে অন্তরক পদার্থের ক্ষেত্রে কেন তড়িৎ পরিবহন হবে না? অন্তরক পদার্থের ক্ষেত্রে আমি তাপ দেবো, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাবে,
তাহলে কি অন্তরক পদার্থ তড়িতের সুপরিবাহী হবে? এভাবে তাপ দিয়ে কি তড়িতের সুপরিবাহী করা যাবে? তোমরা একটু ভেবে বলো। আচ্ছা, বিশুদ্ধ পদার্থ, বিশুদ্ধ জল কোশ্চেন ছিল তো, বিশুদ্ধ জল কি? যার পিএইচ ভ্যালু 7, সেটা কি তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী? কি অ্যান্সার করবো আমরা? সে তড়িতের কুপরিবাহী। যদি তড়িতের কুপরিবাহী হয়, তাহলে তোমরা আরেকটা কোশ্চেন আমার মাথায় আসছে, বলো যে জল হাতে যদি ইলেকট্রিক সুইচে হাত দেওয়া হয় তাহলে শক লাগে কেন? তাই তো? তাহলে সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে আমি কি কোশ্চেন দিয়েছিলাম, আগের কোশ্চেন দেখি আমরা, যে কারেন্ট ওয়ের কেন কারেন্ট ওয়ের আমরা রূপা ইউজ করি না, তাই তো? রূপা এই কারণে ইউজ করি না, কারণ হচ্ছে রূপোর দাম অনেক বেশি। রূপো যেমন তড়িতের সুপরিবাহী খুব ভালো, রূপোর দাম অনেক বেশি, তাহলে অনেক বেশি এক্সপেন্ডিচার হবে যে রূপা দিয়ে যদি পুরো ইলেকট্রিক ওয়্যার করতে যাই, মানে যে পরিমাণ আমাদের ইলেকট্রিসিটি বাঁচবে তার থেকে বেশি খরচ হয়ে যাবে, অনেক মোর এক্সপেন্সিভ হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে? তারপর হচ্ছে যে চুরি হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাবে রূপোর ওয়েল দিয়ে করলে, তাহলে এই কারণে কারেন্ট ওয়েলের ক্ষেত্রে আমাদের কী ইউজ করা হয়? অ্যালুমিনিয়াম হচ্ছে যে ইউজ করা হয়, তাই তো? এরপর আমি বলেছিলাম যে অন্তরক পদার্থের ক্ষেত্রে কেন যদি তাপ দেওয়া হয় বা উষ্ণতা যদি বৃদ্ধি করা যায় তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন কেন পৌঁছাবে না, বা কেন তড়িৎ প্রবাহ হবে না? যখনই এটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স বন্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে তাপ দিলে ইলেকট্রন পৌঁছাচ্ছে, মানে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এক্ষেত্রেও হওয়ার কথা। এক্ষেত্রে হয় না, তার কারণ হচ্ছে যে ওই উষ্ণতাতে কী হয়, এই পদার্থটার কোনো এক্সিস্টেন্স থাকবে না। ঠিক আছে? পদার্থটা এক্সিস্ট করবে না, পদার্থটা কী করবে না? এক্সিস্ট করবে না। ঠিক আছে? তাহলে পদার্থটা যদি এক্সিস্ট নাই করে তাহলে আর কে তড়িৎ পরিবহন করবে? যেটা বলেছিলাম যে বিশুদ্ধ জল যার পিএইচ হচ্ছে যে 7, সেটা হচ্ছে তড়িতের কুপরিবাহী। তাহলে আমরা জল হাতে যদি ইলেকট্রিক সুইচে হাত দিই তাহলে শক লাগে কেন? শক লাগে এই কারণেই, কারণ হচ্ছে যে, যে জলটায় আমরা হাত ধুই সেই জলে কিছু ক্লোরিন থাকে বা কিছু হচ্ছে যে লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে এটা কি হয়? এটায় কি হয়? Cl2 থাকে। তাহলে এই জন্য কি হয়? যেহেতু অশুদ্ধিযুক্ত থাকে বা অপদ্রব্য যুক্ত থাকে, তার জন্য জল হাতে ইলেকট্রিক সুইচে হাত দিলে শক লাগে। কারণ আমরা দেখব যে জলের সাথে যদি সামান্য লবণ মিশিয়ে দেওয়া হয় তাহলে সে তড়িতের সুপরিবাহী হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমরা দেখব আর কিসের উপর ডিপেন্ড করে। ২ নাম্বার ছিল আমার এখানে। ৩ নাম্বার হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে? পরিবাহীর উষ্ণতা। ঠিক আছে? পরিবাহীর উষ্ণতা। দেখা যাচ্ছে তো? পরিবাহীর উষ্ণতা। তোমরা বলবে যে উষ্ণতার সাথে স্যার কিভাবে ডিপেন্ডেন্ট? কারণ হচ্ছে দেখো, উষ্ণতা যদি আমি বাড়াই, কোনো একটা পরিবাহী যদি উষ্ণতা যদি বাড়াই, রোধ বেড়ে যাবে। এটা যদি অর্ধ পরিবাহীর ক্ষেত্রে হয়, এক্সেপশন। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যদি হয়, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হবে? অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হবে? উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে রোধটা কি হবে? কমবে। ঠিক আছে? কতগুলো আমাদের ফ্যাক্ট আমরা জানবো। তোমরা বলো যে কোন ধাতুর উপর আলো ফেললে তার রোধ কমে যায়? কোন ধাতুর উপর আলো ফেললে রোধ কমে যায়? এটা তোমরা বলবে। তোমরা বলবে বিসমাথ ধাতুকে যদি আমরা চৌম্বক ক্ষেত্রে রাখি তাহলে রোধ কি হবে? কমবে, বাড়বে, একই থাকবে? তাহলে আমরা দেখব যে সেলেনিয়াম বলে একটা ধাতু আছে। কি নাম বললাম? সেলেনিয়াম। সেলেনিয়াম সেলেনিয়াম ধাতুটার উপর যদি লাইট পড়ে তাহলে কি হবে? রোধটা কমে যাবে। এবং বিসমাথ ধাতুকে যদি চৌম্বক ক্ষেত্রে রাখা হয় সেক্ষেত্রে কি হয়? রোধটা বেড়ে যাবে, ইনক্রিজ করবে। কি হবে? রোধ বেড়ে যাবে। ঠিক আছে? এরপর আমাদের একটা জিনিস জানতে হবে যে, তাহলে আমরা একটা জিস্ট করে দিই। কোনো বস্তুর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে? ঠিক আছে? কোনো বস্তুর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা জানবো এখন। তাহলে এই ৩টা দেখলাম আমরা। দেখো আমরা কি দেখছি। প্রথম হচ্ছে যে আর প্রপোর্শনাল এল যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কনস্ট্যান্ট। মানে কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি একই থাকে তাহলে রোধটা তার লেন্থের সঙ্গে কী হবে? সমানুপাতিক হবে। মানে আমি এরিয়াটা যদি কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আর প্রপোর্শনাল কী হবে? এল। ঠিক আছে? মানে সেক্ষেত্রে যদি এরিয়াটা একই থাকে সেক্ষেত্রে যে তারের দৈর্ঘ্য বেশি সেই তারের রোধ বেশি হবে। এরপর কি কোশ্চেন আছে? ২ নম্বর হচ্ছে যে যদি আমরা দেখি আর প্রপোর্শনাল হচ্ছে 1/a যখন এল ধ্রুবক, যদি লেন্থটা ধ্রুবক হয় সেক্ষেত্রে সরু যে তারটা হবে তার হচ্ছে রোধ বেশি হবে।
ঠিক আছে, উল্টোটা হবে যদি লেন্থটা একই থাকে। ঠিক আছে, এই দুটোকে যদি আমরা এক করি ভেদের সূত্র অনুসারে, তাহলে কী হবে, আর প্রপোর্শনাল হচ্ছে এল বাই এ, তাহলে কনস্ট্যান্ট অবশ্যই দিতে হয়, তাহলে আর সমান হচ্ছে রো এল বাই এ। এই যে নতুন একটা টার্ম পেলাম, এই রো, এই রোকে আমরা কি বলি, রোধাঙ্ক। কি বলি, রোধাঙ্ক। রোকে আমরা কি বলি, রোধাঙ্ক, বা আমরা কি বলি, স্পেসিফিক রেজিস্ট্যান্স। কি বলি, স্পেসিফিক রেজিস্ট্যান্স, বা আমরা কি বলি, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে রেজিস্টিভিটি। কি নাম, রেজিস্টিভিটি, রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। আর সমান পেলাম রো এল বাই এ, পেয়ে গেলাম। এরপর আমাদের যেটা করতে হবে, এখানে আমরা দেখব যে রোধাঙ্ক কাকে বলে। তাহলে দেখো, আমি যদি ধরি এল সমান হচ্ছে 1, এ সমান হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি যে আর সমান হচ্ছে যে রো। তার মানে কি বোঝাচ্ছে, যে একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রে মানে একক ঘনফল আমি ধরিয়ে দিই, মানে একক ঘনকের দুই প্রান্তের মধ্যে যে রোধ সেটাই তার রোধাঙ্ক, তাই তো। এরপর আমাদের জানতে হবে যে রোধাঙ্কের একক কী। এখন আমরা বের করবো রোধাঙ্কের একক কী। আর সমান আমাদের কী ছিল, আর সমান ছিল রো এল বাই এ, দেখা যায়, দেখা যায়। আর সমান ছিল আমাদের ফর্মুলা ছিল কি, রো এল বাই এ, এটাই ফর্মুলা ছিল। এরপরে যেটা হচ্ছে আমাদের ব্যাপার, এটা তো ফর্মুলা ছিল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে রো সমান কি লিখতে পারবো বলতো, রো সমান লিখতে পারবো যে আর ইন্টু এ বাই এল, হ্যাঁ কি না, আর ইন্টু এ বাই এল। তাহলে এখানে কি আসছে, আর একক কি ওহম, এর একক কি মিটার স্কোয়ার, এটা কি মিটার, কাটাকাটি করলে কি হচ্ছে ওহম মিটার। পরীক্ষায় অবশ্যই কোশ্চেন আসবে যে রোধাঙ্কের একক কি, ওহম মিটার, এটা এসআই পদ্ধতি। আমি যদি বলি রোধাঙ্কের, তোমরা জানো রোধাঙ্কের সিজিএস একক কি, সিজিএস পদ্ধতির রোধাঙ্কের একক কি তোমরা জানো, তোমরা জানাবে যে কোন ধাতুর রোধাঙ্ক সবচেয়ে কম, কি জানাবে, কোন ধাতুর রোধাঙ্ক কম, সবচেয়ে কম, মানে হচ্ছে লিস্ট। ঠিক আছে, হুম, তাহলে আমরা দেখি রোধাঙ্কের যেটা সিজিএস একক, সিজিএস একক কী হবে, ওহম ইন্টু সেন্টিমিটার, ওহম ইন্টু সেন্টিমিটার। কোন ধাতুর রোধাঙ্ক সবচেয়ে কম, রূপো। রূপোর রোধাঙ্ক কত স্যার, রূপোর রোধাঙ্ক মনে রাখতে হবে 1.65 ইন্টু 10⁻⁻6। রূপোর রোধাঙ্ক কম, তাই রূপো হচ্ছে তড়িতের সবচেয়ে ভালো সুপরিবাহী। রোধাঙ্ক কম মানে হচ্ছে রোধও কম, তাই তো, আর রোধ কম হলে খুব ভালো প্রভাব হবে। এরপর আমরা দেখবো যে রোধাঙ্কের সাথে পরিবাহিতাঙ্কের কী সম্পর্ক। ঠিক আছে, রোধাঙ্কের সাথে পরিবাহিতাঙ্কের কী সম্পর্ক সেটা আমরা দেখব। ধরো কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে, ধরো একটা পরিবাহী, একটা পরিবাহী টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, পরিবাহীর দৈর্ঘ্য যেটা এল, একদম প্রথমে যে ছবিটা দিলাম, পরিবাহীর দৈর্ঘ্য ধরো এল আছে, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, ধরে নাও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে এ। তার মানে আমরা এটা লিখতে পারবো, কি লিখতে পারবো স্যার, ভি সমান কি ছিল, ধরুন এটা ধরো ভি সমান কি ছিল, ভি সমান ছিল আই আর। এই প্রান্তটা যদি আমরা এ ধরি, এই প্রান্তে যদি বি ধরি, এবং এই প্রান্তের বিভব যদি ভি এ আর যদি ভিবি হয়, ঠিক আছে, তাহলে কারেন্ট কী হবে, ভি এ গ্রেটার দেন ভিবি যদি হয়, কারেন্ট যাবে এদিক থেকে এদিকে, তাই তো। তাহলে ভি সমান যদি আই আর আমরা লিখি, অ্যাকচুয়ালি ভি মানে কি, ভি এ মাইনাস ভিবি সমান হচ্ছে যে আই আর, এটাকে তো ভি ধরে দিলাম আমরা। এবারে আই সমান কি, আই সমান আমরা জানি কিউ সমান আইটি, তাহলে আই সমান কি হবে, কিউ বাই টি। আর সমান কি এখন বার করলাম রো এল বাই এ, হ্যাঁ কি না, তাই তো। তাহলে এইটা যদি দেখি আমরা, এখান থেকে আমরা কি বার করতে চাইছি, এখান থেকে আমরা বের করতে চাইছি রো এর মান, কী বের করতে চাইছি, রো এর মান, তাই তো। আচ্ছা, রো এর মান বার করতে না, তুমি কিউ এর মান বার করো, কিউ এর মান বার করো, কিউ সমান কি আসছে বলো, কিউ সমান বাকি এগুলো কিউ বাদ দিয়ে বাকিগুলো সব বাদ দিয়ে নিয়ে চলে এসো। তাহলে আমরা লিখতে পারি যে 1/রো, লিখতে পারি না, পারি, এটা উপরে চলে যাবে এ ইন্টু ভি এ মাইনাস ভিবি, তাই তো। এইখানে কি লিখতে পারি আমরা, এল কিউ, এল কিউ কোন দিয়ে যাবে, কিউ এখানে যদি এলটা নিচে চলে যাবে, হ্যাঁ কি না। আর কি টার্ম বাদ গেল, টিটা, টিটা কোথায় যাবে স্যার, এটার সাথে গুণ হবে, আশা করি হয়ে গেছে। এরপর দেখো, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আমরা দিলাম, কেন দিলাম, কারণ তাপ প্রবাহের ক্ষেত্রে একটা সেম ইকুয়েশন আমরা পড়েছিলাম, মনে পড়ছে। তাপের ক্ষেত্রে কি পড়েছিলাম, তাপের ক্ষেত্রে পড়েছিলাম যে কিউ সমান কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি, এরকম ছিল না একটা ফর্মুলা, হ্যাঁ কি না, মনে পড়ছে। তাপের ক্ষেত্রে এরকম একটা ছিল, যখন তাপ চ্যাপ্টার পড়ানো তখন দেখাবো। তাহলে আমি এগুলো যদি কম্পেয়ার করি, কি বিভব পার্থক্যের জন্য কী হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে বা চার্জের ফ্লো হচ্ছে, এখানে কী হচ্ছে, তাপমাত্রার পার্থক্যের জন্য তাপ প্রবাহিত হচ্ছে, তাই তো।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে হচ্ছে যে কে এ বাই ডি যেটা এখানে আছে, কে এ বাই ডি যেটা আছে, বা এ টি বাই এল, এখানে যেটা এ টি বাই এল সেটা হচ্ছে এ টি বাই ডি, এখানে ডি ধরা হয়েছিল, ওটা এল হলে এটাই আসবে। তাহলে এখান থেকে দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করা হয়, তাহলে এখান থেকে আমরা একটা মূল উঠে আসছে, কি উঠে আসছে, কে সমান 1/ρ, কে সমান কি আসছে 1/ρ। তার মানে আমরা বলতে পারি যে আমাদের যেটা তড়িতের ক্ষেত্রে যেটা হচ্ছে যে রোধাঙ্ক, তার অনন্যক যেটা সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতাঙ্ক। এটা কি বলি আমরা, পরিবাহিতাঙ্ক। কি বললাম, পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক মানে হচ্ছে যে কন্ডাক্টিভিটি, আর ওটাকে আমরা কি বলি, রেজিস্টিভিটি বা রোধাঙ্ক, রেজিস্টিভিটি। তার মানে কন্ডাক্টিভিটি আর রেজিস্টিভিটির মধ্যে কি সম্পর্ক, রেসিপ্রোকাল। ঠিক আছে, তার মানে আমরা যদি পরিবাহিতাঙ্কের একক দেখি, রোধাঙ্কের একক না করে পরিবাহিতাঙ্কের একক পড়ে, একক তাহলে কী হবে, ইউনিট আমরা দেখবো, ইউনিট কী হবে 1/ওহম, সেটাকে বলে 1/ওহম মিটার, তাই তো 1/ওহম ইন্টু মিটার হবে। তার মানে আমরা লিখতে পারি ওহম ইনভার্স মিটার ইনভার্স, সেটাকে আমরা বলি এরকম উল্টা সিমেন মিটার ইনভার্স, এটা কি বলে সিমেন মিটার ইনভার্স, বা আমরা বলতে পারি মো মিটার ইনভার্স, মনে রাখবে মো মিটার ইনভার্স। এরপর একটা আমার তোমরা তাহলে বলো, সব বুঝে গেছো। শর্ট সার্কিট কি জিনিস, শর্ট সার্কিট, শর্ট সার্কিট হচ্ছে যে যদি দুটো আমরা, একটা ধরো পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, এটা যদি একটা সরু তার দিয়ে যোগ করি, পজিটিভ নেগেটিভের জন্য বিভব পার্থক্য থাকার জন্যই তো তড়িতের প্রভাব হয়। তাহলে এই দুটো প্রান্তকে যদি আমরা সরু তার দিয়ে সরাসরি যুক্ত করি, তাহলে কি বলে দিন, তাহলে সরু তার বলতে সরু রোধহীন তার দ্বারা যদি যুক্ত করি, তাহলে কি হবে, যতটা প্রবাহ প্রবাহটা কী হবে, অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। তারপরে কি হবে, তারটা অত্যন্ত গরম হয়ে যাবে, তার ফলে কী হয়, অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। তার জন্য আমরা কী করি, এটাকে এড়ানোর জন্য ফিউজ তার ইউজ করি। ফিউজ তার কি, তোমরা কমেন্টে জানাও ফিউজ তার কোন কোন ধাতু দিয়ে তৈরি। আমরা এখন কী করবো, আমরা এখন দুটো নিউমেরিক্যাল করবো, তারপরে আজকের ক্লাসটা শেষ করবো। চলো আমরা দেখবো নিউমেরিক্যাল। কি নিউমেরিক্যাল দেখবো, এক নাম্বার আমরা দেখবো, ধরো দেওয়া আছে দুটি তারের দৈর্ঘ্য, ব্যাস ও রোধাঙ্কের অনুপাত 1:3। কি বার করতে বলেছে, সরু তারের রোধ, সরু তারের রোধ 20 ওহম, অপরটি রোধ কত। কে পারবে, চেষ্টা করো। সূত্র কি, সূত্র তো আমরা জানি, আর সমান হচ্ছে রো এল বাই এ। দুটো তার, তাহলে একটা R1 হবে, একটা R2 হবে, তাই তো। তাহলে R1 বাই যদি R2 আমি করে দিই, তাহলে কি হবে, ρ1/ρ2, L1/A1 হবে, L2/A2 হবে। তার মানে আমাদের কি আসছে, ভালো করে যদি লিখি, R1/R2 আসছে ρ1/ρ2, তাই তো। উপরে কি আছে L1/L2, এখানে হয়ে যাবে A2/A1, এই A2টা উপরে চলে যাবে। তাহলে একটা তারের রোধ আমরা দেওয়া আছে, তাহলে একটা তারের রোধ আমরা 20 বছর করলাম, এখানে R2 বার করবো। ρ1 এই প্রত্যেকটা অনুপাত হচ্ছে যে দৈর্ঘ্যের অনুপাত তো দেওয়াই আছে, রোধাঙ্কের অনুপাত 1/3, দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে যে 1/3। এখানে কিসের অনুপাত, যে ব্যাসের অনুপাত, ব্যাস মানে কি, ব্যাসের অনুপাত যা হবে ব্যাসার্ধের অনুপাতও সেম হবে, কিন্তু ক্ষেত্রফলের অনুপাত যেটা হবে সেটা হচ্ছে যে কী লিখবো আমরা, πr², তাই তো। তাহলে এখানে কি আসছে, R2/R1 তার স্কোয়ার, সেক্ষেত্রে কী হবে, স্কোয়ার দিতে হবে, মানে 1/3 গণিত 1/3 গণিত হচ্ছে যে এটা কার অনুপাত দিচ্ছে, R2 আগে, তাহলে 3/1 তার স্কোয়ার, মানে আলটিমেটলি হচ্ছে 1। তার মানে 20/R2 মানে হচ্ছে 1, তার মানে আমরা লিখতে পারবো R2 সমান হচ্ছে 20 ওহম, মানে সেম। আরেকটা অঙ্ক করে ছেড়ে দেবো, ঠিক আছে, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেবো। 2 নম্বর অঙ্ক আমি এইটুকুর মধ্যেই করে দেবো। 2 নম্বর অঙ্ক লেখো, দেখো এরকম দেওয়া আছে, ধরো একটি তারের রোধ 5 ওহম, একটি তারের রোধ 5 ওহম, একে টেনে 20% দৈর্ঘ্য বাড়ানো হলে নতুন তারের রোধ কত হবে, দেখা যায়। তাহলে কি বলছে, এখানে একটা তারের রোধ দেওয়া আছে কত, 5 ওহম, 20% বাড়াচ্ছি, ঠিক আছে। R1 সমান দিয়ে আছে 5 ওহম, R2 বার করবো, 20% আমি যদি বাড়াই, তাহলে আমরা দেখি কি হচ্ছে, আমরা এরকম লিখতে পারবো যে
R2/R1 সমান হচ্ছে রো, যেহেতু একই টাচ আচ্ছা আসছে দাও, রো L/A, রো L/A, যেহেতু একই তার জন্য রো ওয়ান আর রো টু সেম, তো কেটে যাচ্ছে। তাহলে এখানে কি আসছে আলটিমেটলি L2/L1 ইন্টু হচ্ছে A1/A2, R2/R1 সমান। একটা জিনিস ভেবে দেখেছো কি স্যার, যে একটা তারের যখন আমি টেনে তারটাকে বাড়াবো তখন কী হবে, তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কী হবে, কমে যাবে আপনার। লেন্থটা যে ইনক্রিজ করবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কী হবে, কমে যাবে। তাহলে প্রথমে যদি লেন্থ আমি ধরে নিই যে L1 ছিল, ক্ষেত্রফল ছিল A1, এখন সেটা A2, এটা L2 হয়ে গেছে। কিন্তু একটা জিনিস ইকুয়াল আছে, কী বলা জানি, ভলিউম সবসময় কী হবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে কী হবে, L1 সমান আমরা লিখতে পারি L2 A2, হ্যাঁ কি না, পারি। তাহলে আমাদের যে ইকুয়েশন ছিল সেখানে আমরা বসিয়ে দেবো এই L1 সমান হচ্ছে L2 A2। এখান থেকে আমরা কী বার করবো, অ্যাকচুয়ালি লেন্থ দেওয়া আছে, তাহলে লেন্থটা যদি আমাদের ক্ষেত্রফলটাকে প্রতিস্থাপন করা ভালো, তাহলে A1/A2 সমান কী আসে, L2/L1। এটা যদি এখানে আমি বস করে দিই তাহলে কি আসছে, R2/R1 ইজ ইকুয়াল টু আসছে L2/L1 ইন্টু L2/L1, তার মানে কত, L2/L1 তার স্কোয়ার, এটা আসছে R2/R1, তাই তো। তাহলে R2 বার করবো, R1 দিয়ে আছে 5 ইন্টু 20% বৃদ্ধি মানে কত হবে, 120 L1/100 হবে, হ্যাঁ কি না। তাহলে এখানে কাটলাম, এটা L1 কেটে গেল, তাহলে কত আসছে, অ্যান্সার কত আসছে, জলদি বলো। এটা আসছে যে 12/10, তাই তো, মানে 1.2 তার স্কোয়ার, 12 × 144, 144 মানে হচ্ছে যে এটা আসবে ইন্টু 5, মানে 7.2 এর কাছাকাছি আসবে, 7.2 ওহম। কেউ বুঝতে পারেনি, সব যদি বুঝতে পেরে গেছি তাহলে আমি একটা হোমওয়ার্ক কেবল দেবো তোমাদের জন্য, তোমরা সেটা করে রাখবে। দেখো একটি তারের 100% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। রোধের শতকরা পরিমাণ, রোধের শতকরা পরিবর্তন কত হবে যদি আয়তন অপরিবর্তিত থাকে। পরের দিন শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এগুলো পড়ানো হয়, রোধের যেটা ভাগ, ঠিক আছে, রোধের সংযুক্তিকরণ। এটা কত অ্যান্সার হবে, এটা কমেন্ট বক্সে জানাও। আজকের ক্লাস এই পর্যন্তই, চলো ভালো থেকো। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।